সরকারের বন্ধু আমরা ছিলাম, সরকারের বন্ধু এখনও আছি। আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে করি না। এই 3.5 বছর সরকার যা কাজ করেছে আমি মনে করি দেশের জনগণের প্রত্যাশা সেখানে পূরণ হয়নি। কতগুলো বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে, এগুলো দৃষ্টিনন্দন কিছু কাজ করা হয়েছে, কিন্তু সাধারণ জনগণের যে মৌলিক চাহিদা এগুলো পূরণে সরকার সম্পূর্ণভাবে মনোযোগ দেননি। যেটা আমি মনে করি জনগণ উন্নয়ন যেটা বলতে যেটা বোঝা যায় সেটা হলো জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন, তাদের নিরাপদে বসবাস, নিরাপদে ভবিষ্যৎ প্রজন্ম একটা নিরাপদ বাংলাদেশে থাকবে, যেটা সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। এই ধরনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। আর সবচেয়ে বড় কথা যে বিরাট ধরনের জিডিপি প্রবৃদ্ধি দেখানো হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি দেখানো হচ্ছে, কিন্তু দেশে বৈষম্যের মাত্রা এমন হারে বেড়ে গেছে যেটার কারণে এই ধরনের বৈষয়িক যে বিরাট সমৃদ্ধি এটার বেশিরভাগ মানুষ এটার ভাগ পাচ্ছে না, এটা বোঝা যায়। বাংলাদেশের এখন আমার জানা মতে সর্বশেষ জরিপে যেটা দেখা গেছে, শীর্ষ 5% ধনী লোক 27% বা 28% সম্পূর্ণ ইনকাম তাদের কবজায়, আর সবচেয়ে দরিদ্রতম 5%-এর হাতে 0.23%। এটা একটা এমন একটা পরিস্থিতি যেটাতে যে কোনো উন্নয়নকে উন্নয়ন বলা যায় না, কিছু মানুষের উন্নয়ন বলা যায়, কিছু গোষ্ঠী স্বার্থ উদ্ধার করা, কিছু মুষ্টিমেয় মানুষের উন্নয়ন। আর মেগা প্রজেক্টের ব্যাপারে যেটা আমি বারংবার একটা কথা বলার চেষ্টা করেছি, যেটা নিয়ে সামনের দিকে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। বেশিরভাগ মেগা প্রজেক্টগুলির অর্থনৈতিক যে সম্ভাব্যতা বা মানে যেটা ফিজিবিলিটি বলা হয়, সেই হিসাবে অনেক মেগা প্রজেক্টের বিষয়ে বিশ্লেষক যারা এখানে বিশেষজ্ঞ তারা বলছেন যে এগুলো প্রজেক্টগুলোকে সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে হয়নি, এবং এগুলো বেশিরভাগই যা সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল সেগুলো শেষ পর্যন্ত গিয়ে অনেক বেশি কস্ট এসকালেশন হয়েছে, অনেক বেশি সময় ব্যয় করা হয়েছে। সব মিলিয়ে এগুলো কোনোটা লাভজনক হবে না। কিন্তু এগুলো করা হয়েছে, বেশিরভাগ করা হয়েছে বিদেশি লোনে, কিন্তু লোন সময় মতো শোধ করতে হবে। এটা বড় ধরনের একটা বার্ডেন হতে পারে। আরেকটা বিষয় এই মেগা প্রজেক্টের ব্যাপারে যেটা শ্রীলঙ্কায় ঘটেছিল, সেই কারণেই আমরা শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করি। এটার মধ্যে একটা বড় কারণ ছিল যে বড় বড় মেগা প্রজেক্ট নেওয়া, এবং সেই মেগা প্রজেক্টে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিছু আমলাদের সহায়তায় ব্যবসার নামে বড় ধরনের একটা লুণ্ঠন হয়েছে। এবং সেটা আমি বলছি এই জন্যই যে লুণ্ঠনের টাকাগুলি বিভিন্ন বিদেশি ব্যাংকে জমা হচ্ছে। যখন মেগা প্রজেক্ট চালু আছে সেই সময় বাংলাদেশ থেকে বিদেশে বিপুল পরিমাণে অর্থ জমা হচ্ছে বলে বিদেশি যেগুলো সংস্থা এগুলো জরিপ করে, যেমন গ্লোবাল ইন্টিগ্রিটি, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, জিএফআই এরকম একটা সংস্থা কিছুদিন আগেই খবর দিল যে সুইস ব্যাংকে গত 1 বছরে প্রায় 4 লক্ষ কোটি টাকার সমমানের সুইস ফ্র্যাঙ্ক ওখানে জমা হয়েছে বাংলাদেশি নাগরিকের কাছ থেকে। এগুলো বেশিরভাগ বাংলাদেশি নাগরিক এগুলো বাংলাদেশ থেকে পাচার করেছে, এবং এগুলো অবৈধ অর্থ। কেননা বৈধ অর্থ হলে তো এইভাবে পাচার করার প্রয়োজন হতো না। আর বিদেশে যারা বাংলাদেশি থাকে তারাও বৈধ অর্থ তো সুইস ব্যাংকে জমা করার প্রয়োজন পড়ে না, তারা তো নিজস্ব ব্যাংকে যে কোনো দেশে যেখানে থাকে সেখানেই করতে পারে। সুইস ব্যাংকে সাধারণত অবৈধ অর্থই যায়। তো এই পরিমাণ অবৈধ অর্থ এখানে জেনারেট করেছে, এবং সেগুলোই ওখানে গেছে। তো এগুলোর সঙ্গে আমি সেই জন্যই একটা কানেক্ট করা যায় আর কি, যে বড় বড় খরচ, সেই হিসাবে বড় বড় ধরনের অর্থ পাচার, তার মানে বড় বড় দুর্নীতি হচ্ছে। এবং এই দুর্নীতিগুলো, এত বড় ধরনের দুর্নীতি সাধারণত ওই স্বাভাবিকভাবে একজন ব্যক্তি বা ব্যবসায়ীর পক্ষে করা সম্ভব না। এখানে একটা বড় ধরনের নেক্সাস তৈরি করতে হয়, যেটা শ্রীলঙ্কায় আমরা দেখেছি, যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয় এবং কিছু আমলা তারা এর সঙ্গে সহায়তা করে, এবং শেষ পর্যন্ত ব্যবসার নামে, ব্যবসা হয়তো দেখা গেল এটাকে ব্যবসা বলা হচ্ছে, কিন্তু আসলে ব্যবসা নয়। তারা হয়তো তেমন ব্যবসায়ীও নয়, যে সাবজেক্টে তারা এসব কাজ করছেন সেই সাবজেক্টে তাদের কোনো অভিজ্ঞতাও নেই, তাদের সেই ধরনের কোনো ধারণাও নেই, কিন্তু তারা বিভিন্ন ধরনের ব্যবসায়ীদেরকে জড়িত করে একটা মিডল ম্যান হিসেবে বড় ধরনের একটা অর্থ এখান থেকে নিয়ে বিদেশে পাচার করছেন বা নিজেরা ভোগ করছেন। তো এই ধরনের জিনিসগুলিকে আমরা মনে করি যে এই সরকারের কিছুটা ব্যর্থতা, এইসব জিনিসকে ওনারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি। এইসব কারণে সামনের দিকে দেশে একটা অর্থনৈতিক ঝুঁকিতে পড়েছে।
অর্থনৈতিক মন্দার ঝুঁকিতে। সারা বিশ্ব যে মন্দাতে আছে সেই মন্দার সঙ্গে আমাদের মন্দার একটা পার্থক্য আছে। আমি সংসদে এটা বলার চেষ্টা করেছিলাম। ওখানে যেটা মন্দা হয়েছে যে কোনো কারণে হয়েছে, সেটা আমাদের দেশে ওইটুকুই হতে পারতো, কিন্তু আমাদের দেশে এর সঙ্গে তিনটি জিনিস যুক্ত হয়েছে। একটা হলো মিসম্যানেজমেন্ট। আমরা জিনিস বাইরে যেটা দাম বেড়েছে সেই জিনিসের দাম আমাদের দেশে আরও অনেক বেশি বেড়েছে, অথবা যেটা বাইরে বিশ্বে বাড়েনি সেটাও আমাদের দেশে বেড়েছে, এটা দেখা গেছে। আর একটা হলো যে মানে বড় ধরনের কতগুলো, একটা হলো মিসম্যানেজমেন্ট হয়েছে, আরটা হলো তোমার, আর দুটো জিনিসকে আমি চিহ্নিত করেছি যেটার জন্য এটা হলো, আর একটা হলো যে টাকার অবমূল্যায়ন হয়েছে, সেখানেও কিছুটা অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। অব্যবস্থাপনা এবং পরিস্থিতি মূল্যায়ন আগের থেকে, মানে যেটাকে বলা যায় যে আগের থেকে ধারণা না করা যে কী হতে পারে, কোনো কোনো কিছু না বুঝে হঠাৎ করে একটা জায়গায় পড়ে যাওয়া। বাংলাদেশের যথেষ্ট অর্থ ছিল, রিজার্ভ ছিল, সেখানে যখন কারেন্ট অ্যাকাউন্টে নেগেটিভ হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, যখন রিজার্ভে চাপ পড়েছে, তখন হঠাৎ করে হয়তো টাকার অবমূল্যায়ন হতে পারতো, কিন্তু টাকার এত অস্থিরতা হতে পারে না। একই দেশে 4-5 রকম দামে ডলার বিক্রি হচ্ছে, যখন যেভাবে বিক্রি হচ্ছে। এই ধরনের একটা বিশৃঙ্খল সৃষ্টি করার কারণ হলো যে আমরা পরিস্থিতি মূল্যায়ন করতে পারিনি এবং আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারিনি জিনিসটিকে। আর এখানে দুর্নীতিরও একটা ব্যাপার আছে। আর তৃতীয়টা হলো যে আমরা বিদ্যুৎ খাতটাতে ইত্যাদি খাতে যেটা দেখেছি, সেখানেও একই ব্যাপার, ব্যবস্থাপনার অযোগ্যতা, কিছুটা হলো পরিস্থিতির মূল্যায়নের সময় মতো না করা। আর তৃতীয় যেটা, সেখানে সম্ভাব্য দুর্নীতি, ব্যাপক হারের দুর্নীতির আভাস আমরা পেয়েছি জ্বালানি খাতে এবং বিদ্যুৎ উৎপাদন খাতে, যেখানে বিভিন্ন ধরনের বড় বড় কাজ দেওয়া হয়েছে, পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে, যেগুলোতে কোনো রকম টেন্ডারিং সিস্টেম করা হয়নি, কোনো রকম প্রতিযোগিতামূলক ব্যবস্থা ছাড়া, শুধু নেগোসিয়েশনের মাধ্যমে। এমনকি তাদের যে টার্মস কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, সেগুলোকেও অনেক সময় অনেকভাবে মিসইউজ করা হয়েছে। কাউকে বলা হয়েছে কুইক রেন্টাল, সেগুলোকে নিয়ে আসা হয়েছে শুধু পিক আওয়ার্সে ব্যবহারের জন্য, কিন্তু দেখা গেল যে যখন একদম সবচেয়ে বেশি কম দরকার, সেই সময় তাদেরকে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে কিন্তু রেট অনেক বেশি দেওয়া হচ্ছে। এই ধরনের অনেক অনিয়ম আমরা দেখছি। এগুলোর কারণে আমরা মনে করি যে বাংলাদেশের যে 3.5 বছর যে বর্তমান সরকার দেশ পরিচালনা করেছেন, সেখানে বড় বড় ধরনের উন্নয়ন কাঠামো হয়েছে, কিন্তু স্বাভাবিক মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয়নি। আর একই সঙ্গে প্রচুর পরিমাণে আমরা মনে করি অপচয় হয়েছে এবং দেশ একটা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আপনারা যারা সমালোচক, তারা বলেন যে জাতীয় পার্টির যে ক্যারেক্টার, তারা সরকার খুব একটা সমালোচনা করে না, কিন্তু গত কয়েক বছর ধরে আপনার এবং আপনার সবচেয়ে বেশি সমালোচনা করছেন সরকারকে। বলা হচ্ছে সস্তা জনপ্রিয়তার জন্য এখন সরকার বিরোধিতা করছেন বা সরকার সমালোচনা করছেন। কেন আপনার সরকার সমালোচনা করছেন? আমি যেগুলো কথা বলছি সেগুলো কিন্তু তথ্য উপাত্ত দিয়ে বলছি। আমি নিজের বানানো কথা বা কথা বলার জন্য কথা বলছি না। এবং আমার কথাগুলোর উত্তর দিলে, আমি যেগুলো বলছি তো প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার সুযোগ আছে। কাজেই এটার থেকে সস্তা জনপ্রিয়তার কি আর কেমন করে সংযুক্ত হলো আমি বলতে পারবো না। আমি একটা জিনিস দেখছি যে এটা এখান থেকে, আমি ফিগারগুলো বলছি, ফিগারের সূত্রগুলোও বলছি, এবং সেখানে যে অসুবিধা হচ্ছে সেটাও বলছি। মোটামুটি আমি বলার চেষ্টা করছি যেটা, এবং সেগুলোর তথ্যগুলো বেশিরভাগ আমি পাচ্ছি সরকারি তথ্য থেকে, কিছু গবেষণার তথ্য থেকে, এবং তার থেকে আমি কনক্লুশন করছি, এবং কনক্লুশনগুলো জনগণ গ্রহণ করছে, যেহেতু এটা কারেক্ট। আমি যখন বলছি যে বেশিরভাগ মানুষ গরিব, দেশের প্রবৃদ্ধির অর্থ সাধারণ লোকের কাছে পৌঁছাচ্ছে না, দেশের যে পার ক্যাপিটা ইনকাম, সেই পার ক্যাপিটা ইনকামের ভোগ করছে সেটা বা তার উপরের সংখ্যা নগণ্য, বেশিরভাগ তার চেয়ে অনেক নিচে অবস্থান করছে, এগুলো তো কোনোটাই মিথ্যা কথা নয়। এখানে এটা যদি আমি বলে থাকি, এটাতে সস্তা জনপ্রিয়তার কী আছে? আমার কাজই হলো সত্য কথা বলা। আমি যেটা আমি প্রথমে বলেছি যে আমি সরকারের বন্ধু, শত্রু নই। আমার কথা হলো সত্য কথাগুলোকে সরকারকে জানিয়ে দেওয়া। হয়তো সরকারের পক্ষে এত বড় সব কিছু ডিটেলভাবে নাও জানা থাকতে পারে। আমি জানিয়ে থাকলে ওনারা এটাকে বিবেচনা করবেন, ওনারা এটাকে পরীক্ষা করবেন। যদি বলেন যে এটা ঠিক নয়, তাহলে বাতিল করবেন, বা আমাকে বলবেন যে এটা ভুল বলছেন বা গালাগালি করবেন, ফাইন। কিন্তু আমার কথা হলো যে আমি যদি সত্যি কথা বলি, তাহলে ওটা থেকে ওনারা লেসন নিয়ে ওটা কারেকশানের চেষ্টা করবেন। এই জন্যই তো আমি চেষ্টা করছি বলার জন্য। অনেক মানুষ যারা আছে, প্রধান যিনি পৃষ্ঠপোষক, তিনি একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন কাউন্সিল করার বিষয়ে। আপনারা যদি সেই সিদ্ধান্ত আবার বিরোধিতা করে আপনারা বলেছেন সেটা অবৈধ। নির্বাচন আগে মুহূর্তে জাতীয় পার্টি কিনে আসলে কোনো ষড়যন্ত্র হয়? ষড়যন্ত্র হওয়ার কারণ হলো
90-এর পর থেকে দেখা গেছে যে জাতীয় পার্টির একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে, কারণ ক্ষমতাটা দুজনের হাত বদল হচ্ছে শুধু, আওয়ামী লীগ এবং বিএনপি। তো আর বাকি একটা দলই আছে যেটা জাতীয় পার্টি, আর বাকি দল অন্যান্য দলগুলি তেমনভাবে নিজেদের অস্তিত্ব সেভাবে সে অর্থে তেমন মানে কোনো প্রভাব সৃষ্টি করতে পারছেন না। সেখানে আমরা যেদিকে ভর দিই সেদিকটি সাধারণত নির্বাচনে জয়লাভ করে। এই কারণেই আমাদের একটা বিশেষত্ব বা একটা গুরুত্ব রাজনৈতিক অঙ্গনে। তো সেই হিসাবে আমাদেরকে যেমন বাধ্য করার চেষ্টা করা হয় নানান ষড়যন্ত্রের মাধ্যমে, আবার আমাদেরকে নেওয়ার জন্য অনেক ধরনের আনুকূল্য প্রদর্শনও করা হয়। তো এটা তো অস্বাভাবিকতা কিছু নেই, যতদিন পর্যন্ত আমরা এই রকম পজিশনে থাকবো ততদিন পর্যন্ত এটা হতেই থাকবে। তবে আমরা এর থেকে উত্তরণ চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমরা যেরকম একসময় ক্ষমতায় ছিলাম, দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম, আমরা ওই অবস্থানে ওঠার জন্য চেষ্টা করছি। সেই অবস্থানে গেলে হয়তো এগুলো সমস্যার সমাধান হবে। জাতীয় পার্টির মধ্যে কোনো বিভেদ আছে কিনা? প্রত্যেক দলেই বিভেদ থাকে, প্রত্যেক পরিবারেই বিভেদ থাকে, প্রত্যেক সমাজেই বিভেদ থাকে। বিভেদটা একটা স্বাভাবিকত্ব। এই বিভেদটাকে যে কোনো দল, এমনকি এখন বর্তমান সরকারি দল সেখানেও বিভেদ আছে, বর্তমান যেটা আমাদের আরেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি সেখানেও যথেষ্ট বিভেদ আছে, আমাদের দলও আছে, থাকবে না কেন। কিন্তু কথা হলো যে বিভেদটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে কতটুকু, করতে পারছে কি না। আমি মনে করি এখন পর্যন্ত এই ধরনের বিভেদ আমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারেনি। আপনার একজন ভাবি তিনি বলেছেন আমাদের প্রতিদিন মিটিং হচ্ছে প্রত্যেকটি জায়গায়, এলাকায় এলাকায়, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে। এখন আমরা কালকে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু আমরা সময় মতো আমাদের কাউন্সিল করতে হবে, তার আগে আমাদের জেলা কাউন্সিলগুলি শেষ করতে হবে। ফলে প্রতিটি দুটো করে জেলা নিয়ে আমরা একটা করে টিম করে দিচ্ছি, সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার, কো চেয়ারম্যানদের মাধ্যমে। তাদের সঙ্গে যারা অর্গানাইজিং সেক্রেটারিসদের নিয়ে একটা টিম থাকবে, এবং ওখানে গিয়ে তারা ওখানে অন দ্য স্পট যাবেন, এবং তারা আগামী 2 মাসের অক্টোবর মাসের ভিতরেই সব জেলার যাতে কাউন্সিল হয় তার দায়িত্ব নেবেন। এবং কাউন্সিল করে, এমন ইউনিয়ন পর্যায়ে থেকে কাউন্সিল করে, উপজেলা পর্যায়ে থেকে কাউন্সিল করে জেলা পর্যায় পর্যন্ত কাউন্সিল করবেন। এবং তারা অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনগুলোর বিষয়েও কাউন্সিল করে তাদের যাতে করা যায় কীভাবে, সেটাও তারা ওখানে দেখভাল করবেন। সেইভাবে আমরা সব জেলাতেই এখন একেবারে প্রত্যক্ষভাবে গিয়ে কাজ করার চেষ্টা করব। এবং আমরা শীর্ষ মহল থেকে প্রতিটি ডিভিশনে এবং আস্তে আস্তে জেলায় পাবলিক মিটিং করা শুরু করবো। এই মাস থেকেই শুরু করার চেষ্টা করছি। তারপরের মাস থেকে প্রতি মাসে কয়েকটা করে পাবলিক মিটিং করব ইন ডিফারেন্ট প্লেসেস। এইভাবে আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি এবং আমাদের মতামতগুলি দেশবাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি যে মানুষের যে একটা বিকল্প রাজনীতি চায়, রাজনীতির পরিবর্তন চায়, মানুষের পরিবর্তন না, দলের ক্ষমতার পরিবর্তন না, সত্যিকার অর্থে রাজনীতির পরিবর্তন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি। এটা জনগণের কাছে আমরা পৌঁছাতে চাই। এই বার্তাটা দিলে জনগণ আমাদেরকে সমর্থন দিবে। এখনও সমর্থন আমাদের প্রতিদিন বাড়ছে, আমরা মনে করি আমাদের গুরুত্ব বাড়ছে রাজনীতিতে। তো এটা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যে রাজনীতির গুরুত্ব বাড়ছে, ক্ষমতার নিয়ামক শক্তি অনেক জাতীয় পার্টি, আপনি বলছিলেন বিএনপির সঙ্গে জোট করার কোনো ধরনের পরিকল্পনা বা কোনো ধরনের তাদের কাছে কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? আমরা এখন বিএনপি এবং আওয়ামী লীগ দুটোর রাজনীতির উপরই জনগণ বীতশ্রদ্ধ, এটা আমরা মনে করি। তাদের যে রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি করেছে, এটা মন্দের ভালো হিসেবে মানুষকে গ্রহণ করতেই হচ্ছে, যেহেতু তারা এর কোনো বিকল্প পাচ্ছে না। আমরা সেই বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার জন্য চেষ্টা করছি। তো কাজেই আমরা কারোর সঙ্গে জোট করব এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নিইনি। আমাদের সঙ্গেও কেউ জোট করবে কিনা সেটাও আমরা জানি না। ভবিষ্যতে নির্বাচনের আগে গিয়ে এটা সিদ্ধান্ত হবে। আপনার দলের যারা এমপি তারা আমাদের দলের 26 জন এমপি আছে, তার মধ্যে বেগম রওশন এরশাদ এবং মাহি শাহাদ আর কি, যে তারা দুজনেই তো ব্যাংককে আছেন। আর সেলিম ওসমান সেদিনকেই মাত্র বিদেশ থেকে এসছেন, আমাকে টেলিফোন করছেন যে আমি শরীর অসুস্থ, বিদেশ থেকে এসেছি, আর মিটিংয়ে আসতে পারছি না। উনি সংসদেও আসেন খুব কম, তো উনি কোনো দেননি। তবে ওনার মতামত বোধহয় দিয়েছেন চুন্নুর কাছে যে ঠিক আছে, আপনারা যেটা করবেন আমরা সেটাতে রাজি আছি। তো সেই হিসাবে 23 জন আর ওখানে ছিলেন। 23 জন সকলেই বলেছেন যে উনি যেহেতু শারীরিকভাবে কাজ করতে পারছেন না, সেখানে আমরা ওনাকে বাদ দিয়ে আপনাকে করতে চাই। আমি প্রস্তাব করিনি, ওনারাই করেছেন। ওনারা সবাই এটা স্বাক্ষর করেছেন এবং আনুষ্ঠানিকভাবে এটাকে জমা দেওয়া হয়েছে। এবং আমাদের প্রেসিডিয়ামে গতকাল এটা কথাটা উঠানো হয়েছিল এবং কথা সবাই বলেছে, এক বাক্যে, একজনও নিষেধ করেনি। সবাই বলেছে যে আমরা এর সঙ্গে একমত, যে ওনার নেতৃত্বটা এখন আমাদের যেভাবে উনি আছেন সেটা নেতৃত্ব পারছেন না, কাজে আমাদের এই অবস্থায় আরও অ্যাক্টিভ নেতৃত্ব দরকার। আপনি যখন আছেন আপনি করবেন। আরেকটা বিষয় এখানে কাজ করেছে, সেটা হলো যে মধ্যেখানে হঠাৎ করেই যখন একটা কাউন্সিল ডাকার কথা উনি ঘোষণা দিলেন,
তখন মনে হলো যে ওনাকে ব্যবহার করা হচ্ছে, কিছু লোক ওনাকে অপব্যবহার করতে চাচ্ছে, ওনার যে পজিশন বা ওনার যে একটা ইমেজ সেটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। যেহেতু তার আগে উনি আমাকে 2-3বার বারংবার বলেছেন যে উনি কোনো পার্টি পজিশন চান না, উনি কোনো কিছুই চান না, আমি আছি, ভালো কাজ চালাচ্ছি এবং ভালো করছি। এবং যাওয়ার ওনার সঙ্গে আমি যে অসুস্থ হলাম, অ্যাক্সিডেন্ট হলো, সবসময় উনি আমার খোঁজ খবর করেছেন। ওনার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক এবং যেটা হওয়া উচিত আমার ভাবি বা আমরা ওনাকে মায়ের মতোই দেখি, সেই হিসাবে সম্পর্ক আছে। সেখানে হঠাৎ করে আমরা কিছু কাজ করতে পারছি না, সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বলে একটা যেটা উনি ঘোষণা দিয়েছেন সেটার মধ্যে একটা ডিফেক্ট হলো, 2-3টা ডিফেক্ট আছে। একটা হলো যে এটা উনি আমাকে অনুরোধ করতে পারেন কোনো একটা কিছু, যে এটা আমি চাই যে এটা হোক, অনুরোধটা গ্রহণ করা না গ্রহণ করা সম্পূর্ণ চেয়ারম্যানের। কাউন্সিল করার ঘোষণা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ চেয়ারম্যানের। তো কাজে উনি ঘোষণা দিতে পারবেন না। উনি যদি অনুরোধ করতে চান কোনো কারণে করতে পারেন, তাহলে আমরা বিবেচনা করে আমি যদি মনে করি করা উচিত করব। আর কাউন্সিলের 3 বছরের কাউন্সিল যখন শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তো কাউন্সিল করার কোনো প্রশ্ন আসে না। আর 2 নম্বর, উনি যাদেরকে ওনার সহযোগী হিসাবে নিয়েছেন, কো চেয়ারম্যান সবার নাম উনি দিয়েছেন যে এনারা আমার সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবে, ওনারা সবাই ওখানে সিগনেচার করেছেন। আমার যখন ওখানে কালকেও ওখানে ছিলেন, সবাই বলেছেন যে না, ওর সঙ্গে ওনারা নেই, যেহেতু তারা আমাকেই সমর্থন করেছেন। তো আর একটা হলো যে উনি যাকে উনি সদস্য সচিব করেছেন বা সম্মেলন প্রস্তুতি কমিটি, উনি আমাদের দলের প্রাথমিক সদস্যও না, এখন নিজেই ছেড়ে চলে গেছেন। এবং উনি কাজী জাফর সাহেবের দলে গিয়েছিলেন। পরবর্তীকালে উনি বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব মানে কর্মকর্তা বা কর্মচারী হিসেবে আছেন। উনি জাতীয় পার্টির কোনো সদস্য না, কাজে উনি জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি করার কথা নয়। তবে ওই যেটা কথাতে বললাম, এই কথাগুলোর এইসব কারণে আমাদের সবাই একটু ওয়ারিড হয়ে গেছে যে ওনাকে অপব্যবহার করে কিছু লোক আবার দলের মধ্যে একটা মানুষের সমস্যাটা দলের মধ্যে হবে না, দলের একটা কিছু হলে বাইরে একটা পারসেপশন সৃষ্টি হতে পারে যে দল দুর্বল হয়ে যাচ্ছে, দল ভেঙে যাচ্ছে। এটা একটা প্রচারণা আমাদের প্রতিপক্ষরা করার সুযোগ পাবে। যদিও দল 2-4 জন চলে গেলেও দল কিছু যা আসবে না, দল যেরকম আছে সেরকমই থাকবে। আমাদের ধারণা দলের শীর্ষ নেতারা যদি চলে যায়, কেউ আমিও যদি চলে যাই, দল যেভাবে আছে শক্তিশালী থাকবে, দল একতাবদ্ধই থাকবে। না, বাইরের এখন পর্যন্ত ভিতরের কেউ এর মধ্যে সম্পৃক্ত আছে আমরা বুঝতে পারিনি। বাইরের থেকেই যারা করছেন ওরা জাতীয় পার্টির সঙ্গে সম্পৃক্ত নন। তবে ভিতরে যদি কেউ সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকেন, তাদের ব্যাপারে প্রেসিডিয়াম গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার পর জাতীয় পার্টির অনেকগুলো আধুনিক আইন হয়েছে বা জাতীয় পার্টির আলোচনা অনেক বেশি আলোচিত হয়েছে। চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টিকে কোথায় নিয়ে যেতে চান? সব রাজনৈতিক দলের একটাই উদ্দেশ্য থাকে, সেটা হলো দেশের শাসনভার গ্রহণ করা, দেশের দায়িত্ব গ্রহণ করা, তার জন্য ক্ষমতায় যাওয়া। আমিও দলকে সেদিকেই নিয়ে যেতে চাই। এ মুহূর্তে আমি একেবারে ডেফিনেটলি বলবো না যে আছে, তবে রাজনীতি দিতে পারলে এই সমস্ত সিস্টেম, আমাদের যেমন সংসদীয় সিস্টেমে মানুষের ভোট দেওয়ার সময় মার্কা দেখে, মার্কার অর্থ হলো তার রাজনীতি দেখে, এই দলের রাজনীতিটা কী, এটার উপর বেশিরভাগ ভোট হয়। আর পার্সোনাল ভোট হয়তো কোনোখানে 10%, কোনো 5%, এই পার্সোনাল লেভেলে আসে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব। আর বেশিরভাগটা আসে যে এই পার্টিটার রাজনীতি কী। কাজে আমরা যদি সঠিক রাজনীতি দিতে পারি তাহলে আমাদের ভোটের কোনো অসুবিধা হবে না। এমনও অনেক সময় দেখা গেছে যে মানে প্রার্থীকে মানুষের চিনে না, কলা গাছ দাঁড়া করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে সে জিতে গেছে মার্কার জন্য। সেই জন্য আমরা রাজনীতিটাকে ওই অবস্থান নিতে চাচ্ছি। তবে সংগঠনের দরকার আছে, রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন দরকার ইলেকশনে পাশ করার জন্য সংগঠন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা সাংগঠনিকভাবে নিজেকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2018 সালের নির্বাচনটা সবাই আশা করেছিল যে এই নির্বাচনটা মোটামুটি ভালো হবে, সব দলই এই জন্য অংশগ্রহণ করেছিল। নির্বাচনটা সত্যিকার অর্থে তত ভালো হয়নি এবং এটাতে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমরা জিতেছি অবশ্য, আমি বেনিফিশিয়ারি, ওয়ান অফ দ্য সন্দেহ নেই। যারা জিতেছেন তারা কোনো না কোনোভাবে সুযোগ পেয়েছেন। তবে সার্বিকভাবে দেশের জন্য বা দেশের রাজনীতির জন্য এটা ভালো হয়নি বলে আমার ধারণা। আগামী নির্বাচনে এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেটাতে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিটা এরকমই হয়েছে এবং এটা এখন একটা চরম পর্যায়ে গেছে।
সেটা হলো সরকারি দল এখন এরকম একটা ধারণা করতে পারেন, যেটা বাইরে বাইরে আমরা অনেক সময় মনে করি যে ক্ষমতার বাইরে গেলে ওনাদের অস্তিত্ব বিনাশ হওয়ার সম্ভাবনা আছে। কাজে এই ধরনের ঝুঁকিতে তখন থাকে, এবং মোটামুটি সমান ধরনের ঝুঁকি এখন যারা সরকারের বিপক্ষে আছেন তারাও মনে করছেন যে এইবার যদি কোনো রকমে আমরা না যেতে পারি ক্ষমতায়, তাহলে আমাদেরকে আর রাজনীতিতে থাকা সম্ভব হবে না। সেসব কারণে সামনের দিকের রাজনীতিটা যেন সরকার যে কোনো প্রকারে জিততে চাইবেন, এবং সেখানে ফেয়ারনেস বা আনফেয়ারনেসের কথা ওনারা চিন্তা করবেন না, যেহেতু সরকারের সেই অবস্থানে ওনারা আছেন। এটাকে আমি বলি কর্তৃত্ববাদী সরকার, যে সরকারের অধীনে সরকারি সমস্ত সংস্থা এবং শুধু নয়, যেগুলো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান, মানে যেটাকে বলা যায় সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলো সরকারের নিয়ন্ত্রণাধীন বা প্রভাবের ভিতরে। সরকারের যে প্রধান তিনটি স্তম্ভ, সেগুলো মোটামুটি সরকারের কন্ট্রোলে, মানে নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগের অনেক কিছুই তারা প্রভাবিত করতে পারেন, তাদের মোটামুটি তাদের আয়ত্তের ভিতরে। আর দুটো তো সম্পূর্ণই আয়ত্তের ভিতরে, নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট। বিচার বিভাগেরও অনেক কিছু তাদের আয়ত্তে আছে, লোয়ার কোর্ট ইজ 100% আয়ত্তে, হায়ার কোর্টসের কিছু অংশ আয়ত্তে নেই। আর বাকি সাংবিধানিক প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এগুলো মোটামুটি সরকারের আয়ত্তাধীন। কাজে এই অবস্থায় সরকারের নির্বাচনকে প্রভাবিত করার ক্ষমতায় থাকলে অনেক বেশি সুবিধা আছে। তারা সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং তারা যে কোনো প্রকারে জেতার চেষ্টা করবেন। এখন সেটাকে বাধা দেওয়ার বিরোধী দলের দুটো উপায় আছে। একটা হলো ফেয়ার নির্বাচনের এনশিওর করা, যেটার জন্য তারা চেষ্টা করছেন, দেশে আন্দোলন করছেন, বিদেশে মোটামুটি লবিং করার চেষ্টা করছেন, বিদেশিরাও এই ব্যাপারে সজাগ। আর 2 নম্বর হলো মানে ফেয়ার নির্বাচন করার একটা চেষ্টা তাদের করতে হবে। 2 নম্বর হলো আন্দোলনের মাধ্যমে বা যে কোনোভাবেই এটার অর্জন করতে হবে। সরকার কথা বললেন বা নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ কথা বললেন, জাতীয় পার্টি এই কর্তৃত্ব সরকারকে সরানোর জন্য কিংবা একটি সুষ্ঠু ফেয়ার ইলেকশন করার জন্য জাতীয় পার্টির জায়গা থেকে কি ধরনের ভূমিকা নিতে পারে? আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনীতির ভিতর মানে মধ্যে কাজ করছি। আমরা কেন, আমাদের সারা দেশের মানুষ একটা নিয়মতান্ত্রিক, মানে একটা আইনগত কাঠামো আছে, আমি কি করতে পারবো আর কি করতে পারবো না, সেই কাঠামোর ভিতরে থেকে কিন্তু আমাদের খুব বেশি কিছু করার থাকে না। এবং পৃথিবীর বিভিন্ন দেশেই নিয়মতান্ত্রিক কাঠামোর ভিতর থেকেই রাজনীতি হয়। সেখানে কাঠামোটা হলো যে আমরা কথা বলতে পারি, আমরা বিক্ষোভ দেখাতে পারি, প্রদর্শন করতে পারি, আমরা মানববন্ধন করতে পারি, সরকারের দৃষ্টিগোচর করার জন্য বিভিন্ন পার্লামেন্টের থেকে শুরু করে যেখানে যেখানে দরকার সেখানে বলতে পারি। তার বাইরে নিয়মতান্ত্রিক আন্দোলন আর হয় না, মানে সহিংসতা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। কিন্তু আমাদের দেশে এখন বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটা দুটো জিনিস। একটা হলো এই ধরনের কথার কোনো মূল্য সরকার দিচ্ছেন না, এই জন্যই কর্তৃত্ববাদী বলছে। এই জন্য আমরা যেটাই বলি না কেন, অনেক দেশে আছে যেগুলো মোটামুটি গণতান্ত্রিক দেশ, সেখানে 10-12টা লোক একটা পোস্টার নিয়ে দাঁড়িয়ে গেলেই সরকার এটা মার্ক করেন এবং এটা নিয়ে স্টাডি করেন এবং এটার ব্যাপারে সমাধানের চেষ্টা করেন। কিন্তু আমাদের দেশে মানুষ গুলি করে মারা হলেও কি বলছেন শোনারও চেষ্টা করা হয় না, তার মানারও চেষ্টা করা হয় না। সেই কারণে কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে এর বাইরে কিছু করতে গেলে নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে চলে যেতে হয়। আমার মনে হয় নিয়মতান্ত্রিক রাজনীতির বাইরে গিয়ে এই অবস্থাতে কেউ কিছু করতে পারবেন না, কারণ সরকার এত বেশি ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, যেটাকে বলি পেশি শক্তির অধিকারী, নিজস্ব দলীয় এবং বাইরের আইন রক্ষাকারী বাহিনী সহ, প্রশাসন সহ। সেখানে নিয়মতান্ত্রিকভাবে যদি সরকার না শুনতে চান, কিছুই না শুনতে পারেন, এবং তার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করতে গেলে সেখানে দমন করে দিতে পারবেন। সেটি স্বাভাবিকত্ব। যদি শুধু বিদেশি কোনো চাপ সরকারের উপর সৃষ্টি করা যায় তাহলে হয়তো পারবেন না। আর অথবা যেটা হবে সেটা হলো যেটা অনিয়মতান্ত্রিক পথে, মানে যেটাকে বলা হয় চরমপন্থা আসতে পারে এবং হিংসাত্মক চরমপন্থা আসতে পারে, যেটা হয়তো আলটিমেটলি অনেক সময় ইনএভিটেবল হয়ে যায়। মানুষের কাছে আর কোনো উপায় থাকে না। স্বাভাবিকভাবে যখন দাবি আদায় করতে পারে না মানুষের, তখন মানুষ হিংসাত্মক হয়ে যায়। তো সেই পরিস্থিতির দিকে দেশ চলে যেতে পারে, যেটাকে দেশের জন্য মঙ্গলজনক নয়, কারোর জন্যই মঙ্গলজনক নয়। এবং এটা আমরা কোনো সময় চাই না যে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক। কিন্তু যদি সরকার কোনো স্পেস না দেন এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি
প্রতিনিধিত্ব করার কথা তাদের। প্রতিনিধিত্ব করার অর্থ হলো জনগণ ঠিক করবে কে রাজত্ব, কে দেশ চালাবে, এবং তারাই ঠিক তাদের কথা মতোই চালাতে হবে, না চালালে তারা আবার পরিবর্তন করবে। এই প্রক্রিয়াটাকে জন্য এটাকে বলা হয় প্রজাতন্ত্র, রাজতন্ত্র নয়। এবং সেইটা গণতান্ত্রিকভাবে চলার জন্য এটাকে বলা হয় গণপ্রজাতন্ত্রী। সেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন শুধু বাংলাদেশে দাঁড়িয়ে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী শব্দটা মানে এখন অবান্তর হয়ে যাচ্ছে। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার জন্য কিন্তু শুধু বাংলাদেশ নয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করার জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল, এত লোক জীবন দিয়েছে, এত মানুষের তাদের মহিলারা তাদের ইজ্জত দিয়েছে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মূল চেতনা যেটা, সেটাকেই আমরা কিন্তু অবান্তর ডিক্লেয়ার করছি। আমরা কিন্তু এখন আর গণপ্রজাতন্ত্রী নিজেকে সেরকমভাবে দাবি করতে পারছি না, যেন যারা প্রজা তারা শাসন করছে, তাদের লোক শাসন করছে, তারা পরিবর্তন করছে, তাদের কথা না শুনলে তাদেরকে রাখা যাচ্ছে না বা তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা এখন নাই। ফলে এটা গণপ্রজাতন্ত্রী হিসাবে গণ্য করা এখন যায় না বলে আমার মনে হচ্ছে।